কৌরবদের রণসজ্জার বর্ণনা দিতে গিয়ে কাশিরাম দাস লিখছেন, সহস্র শতেক কোটি সাজে অশ্ববর, পঞ্চকোটি মল্ল সাজে পদাতি বিস্তর। মহাভারতের সেই কুরুক্ষেত্র থেকে মাত্র 130 কিলোমিটার দূরে দিল্লি, সেখানে নারদের নবকুরুক্ষেত্রেও আজ একেবারে রণসজ্জায় সাজো সাজো রব। একদিকে হাইকোর্টে সিবিআই রায়ের 72 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার আলাদা আলাদাভাবে আবেদন করেছে, কিন্তু দ্রুত শুনানির জন্য আলাদাভাবে আবেদন করা যায়নি, কারণ সেই আবেদনপত্রে নাকি ছত্রে ছত্রে ভুল। আর অন্যদিকে সকালেই আগেভাগে গিয়ে ক্যাভিয়েট দাখিল করে দিলেন হাইকোর্টে মামলাকারী। উল্টো দিকে সিবিআই নীল নকশাও নাকি প্রস্তুত। আর এই স্টিং কাণ্ড নিয়ে রাজনীতির ময়দানে শুরু হয়ে গেছে একেবারে বল কারাকারির খেলা। তদন্তে গতি আনার দাবিতে সিজিও কমপ্লেক্সের সামনে আজ বিক্ষোভ দেখালো বামেরা। এই যাবতীয় খবরের পাশাপাশি আপনাদের দেখাবো মণিপুরে রাস্তা ভোটে বিজেপি সরকারকে সমর্থন সে রাজ্যের একমাত্র তৃণমূল বিধায়কের। কিন্তু এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো কি হলো আজ সুপ্রিম কোর্টের আঙিনায়। দেখুন, নারদ মামলা এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সোমবার সর্বোচ্চ আদালতে আলাদা আলাদা করে আবেদন জানালো রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। তবে সেই আবেদনে অজস্র ত্রুটি থাকার জন্যই সম্ভবত দ্রুত শুনানির আবেদন করতে পারেনি তারা। হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে 72 ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করে প্রয়োজনে মামলা রুজু করে তদন্তের পথে এগোতে। সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার, তাই দেরি না করে সোমবারই সর্বোচ্চ আদালতে কড়া নাড়ে রাজ্য সরকার। তৃণমূলের তরফে একটি আবেদন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আলাদা আলাদাভাবে করা আবেদনগুলির সার বক্তব্য একটাই, কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। তবে রাজ্য সরকার ও তৃণমূল এই মামলার দ্রুত শুনানির জন্য এদিন আবেদন জানায়নি। কিন্তু কেন? আদালত সূত্রে দাবি, শুভেন্দু অধিকারী যে আবেদনটি করেছেন তাতে প্রায় 50টি ভুল ছিল। এফআইআর এর ফরম্যাট উল্লেখ করা হয়নি, সার্টিফিকেটে আইনজীবীর স্বাক্ষর ছিল না, কোথাও কেস নম্বরের উল্লেখ ছিল না, কোথাও আবার আদালতের নাম উল্লেখ ছিল না। রাজ্য সরকারের আবেদনেও এরকম কয়েকটি ত্রুটি ধরা পড়ে বলে সূত্রের খবর। আইনজ্ঞদের একাংশের মতে আবেদনে এই ত্রুটি থাকার জন্যই সম্ভবত সোমবার দ্রুত শুনানির আবেদন জানাতে পারেনি রাজ্য সরকার ও তৃণমূল। এই ত্রুটিগুলি সংশোধন করে মঙ্গলবার দ্রুত শুনানির আবেদন জানানো হতে পারে। এদিকে রাজ্য সরকার ও তৃণমূলের আগে এদিন সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। তার মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ক্যাভিয়েটের অর্থ, তাদের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে পারবে না। মঙ্গলবার দুপুর 2টোয় রাজ্য সরকার ও তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে। এদিন সকালে কয়েকজন আইনজীবীকে নিয়ে দিল্লি উড়ে যান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন, আইনি লড়াইয়ের প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে সেজন্যই তার দিল্লি যাত্রা। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেবনারায়ণ সরকারকে দিয়ে শুরু করব। দেবনারায়ণ দা, কোথাও কি একটা প্রস্তুতির অভাব ছিল? এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, দুটো তো আবেদন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস ব্রজেশ ঝা অ্যান্ড আদার্স, আর শুভেন্দু অধিকারী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তাতে গোটা রাজ্য তাকিয়ে আছে এখানে। পিটিশনে একটায় 50টা ভুল, একটায় 14টা ত্রুটি, এবং একদম বেসিক, মানে আমরা দেখাচ্ছিলাম কোথাও কেস নাম্বার অ্যানেক্সচারে মেনশন নেই, কোথাও সার্টিফিকেট নট সাইন বাই দ্য অ্যাডভোকেট, কোথাও এফআইআর ফরম্যাট নট ফিল। আমি বলছি, কোথাও এই তাড়াহুড়োর জন্য আজকে ধরুন 2টোর পরে সুপ্রিম কোর্টের, এটা তো কোনো গোপন তথ্য নয়, একদম সুপ্রিম কোর্টই দেখিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় রেকটিফাই দরকার আছে। তো একটু কি প্রস্তুতির অভাব মানে শুরুতেই স্বীকার করতেই হবে, কারণ প্রস্তুতি না হলে এই ভুলটা থাকা উচিত নয়। কারণ প্রস্তুতি যদি থাকতো এই ভুলটা থাকতো না, এত ভুল অনিঃসন্দেহে। তবে হ্যাঁ, ভুল হলেও আগামীকাল সেটা করা যাবে, সেটা প্রশ্ন নয়। কারণ ভুল যদি করে সেখানেই আসলে যদি যখনই বিচার হচ্ছে তখনই যদি ভুলটা দেখা হয়, তখন অবস্থা একেবারেই ক্যান্সেল করে যায়, পুরো বিচারটাই হয় না। তোমার আসলেই তুমি যে ফাইলটা করেছো সেটাই আসলে ভুল। সুতরাং এটা নয়, আগামীকাল সেটা করেছে, সেটা করবেই। দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্ট একদম মেনশন করে দেখিয়ে দিয়েছেন যে এটা 50টা, এটা 14টা, এটা রেকটিফাই করে। সুতরাং রেকটিফাই হওয়ার পরে আগামীকাল যেটা হচ্ছে সওয়ালটা হোক, কি অবস্থা হয় সেটা দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই দেয়। এটা তো আপনি এটাও জানেন যে তহলকা কাণ্ডের 32 মাস পরে আর একটা কাণ্ড হয়েছিল, তাতে দিলীপ সিং জুদো যে মিনিস্টার অফ স্টেট ছিল, সেখানেও কিন্তু একটা স্টিং অপারেশন হয়েছিল। স্টিং অপারেশন হয়েছিল তাজমহল হোটেলে দিল্লিতে। সেও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অজিত যোগীর এই স্টিং অপারেশনটা করেছিল, 9 লক্ষ টাকা পেয়েছিল। কিন্তু আবার 2008-এ এই স্টিং অপারেশনটাকেই বরবাদ করে দিল, হতে পারে না, এবং পক্ষে রায় গেল যার বিরুদ্ধে করেছিল। সুতরাং স্টিং অপারেশন করতে গেলে তার মেরিটটা কতটুকু, মানে আমি জনগণকে সবক শেখাবো। আমি যদি তহলকা কাণ্ডের কথা দেখি, সেখানে একটা বিরাট, কিন্তু এটাকে দেখতে গেলে তার ফ্যাক্টটা কত, তাকে দাঁড় করাতে হবে যে তার পক্ষে কি শর্ত রকমের সুবিধাগুলো আছে এবং কি
উদ্দেশ্য নিয়ে করছে, তার আইনি সুবিধাগুলো আছে কিনা, ভুল পথে কাজ করছে কিনা, এগুলো মেরিট না হলে কি পাচ্ছি, অবশ্যই সেই কি পাচ্ছি মেরিটেড না জাজমেন্টের জন্যই তো তবে দেওয়া। আমার একটা কথা, হ্যাঁ। আমার বক্তব্য হচ্ছে যে মহাত্মা গান্ধীর সেই উক্তি আমার মনে পড়ে না, ফেইথ বিকামস লেম হোয়েন ইট ভেঞ্চার্স ইনটু ম্যাটার্স পার্টেনিং টু রিজনস। বিশ্বাস আস্তে আস্তে পঙ্গু হয়ে যায় যদি সত্যিকার বিভিন্ন কারণের বিষয়ের পরে সত্যিকার কারণ থাকে। আজকে এই যে সিবিআইয়ের কথা বলা থাকে, বিশ্বাসটা কেন আজকে দেখুন সিবিআইয়ের যে কাজগুলো করছে 2.5% সাকসেস রেট, আর সেখানের পলিটিক্যাল এ তো আপনারা জানেন। আজকে যদি বলেন সিবিআই তোতা পাখি কেন, মানে এও তো আমাদের এখানকার যে রাজ্যপাল সেও তো তিনি বলেছেন যে সিবিআই একটা কি একটা গভর্নমেন্ট হ্যাসেট ডিপার্টমেন্ট অফ ডার্টি ট্রিক্স, তার মানে ডিপার্টমেন্ট অফ অত্যন্ত নোংরা একটা ট্রিক যা গভর্নমেন্টের কাছে হিসেবে কাজ করে। আমি এটাকে বলছি না, আমি রাজ্য সরকারকে ধোয়া তুলসীর পাতা বলছি না, কিন্তু আমার মতো বিশ্বাসটা কোথায় যাবে? সিবিআই যদি না, সিবিআইয়ের বক্তব্য হচ্ছে কি সিবিআইয়ের পরে আস্থাটা কেন যাচ্ছে? আমার কথা যে এই কাজটাতে প্রথমে আরম্ভ করেছিল এই সরকার, না চেষ্টা করেছিল 24 ঘন্টার মধ্যে মানে হাইকোর্ট থেকে বারণ করে। আসবো আমি দেবনারায়ণ দা বিশ্বাসের কথা বলছেন, রাজ্য সরকারের পিটিশনে এই বিশ্বাস কিভাবে ছত্রে ছত্রে দেখানো হয়েছে এবং সুপ্রিম কোর্টের কাছে, পাশাপাশি কেজ প্যারট এবং যেটা সাম্প্রতিক হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি তার বিশ্বাসযোগ্যতা, এই দুটো তুলনা করা হয়েছে। কিভাবে আপনাদের দেখাবো তার আগে জয়ন্ত, আমি তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই এত প্রস্তুতির পর হঠাৎ দেখা গেল যে ফার্স্ট আওয়ারে পিটিশন জমা দেওয়ার আগে দেখা গেল যে অমিতাভ চক্রবর্তী কংগ্রেস নেতা, 3 জন মূল আবেদনকারীর একজন ক্যাভিয়েট ফাইল করে দিয়েছেন, অর্থাৎ সব পক্ষের কথা না শুনে পূর্ণাঙ্গ শুনানি না হয়ে তোমার রায় দেয়া যাবে না। কোথাও কি একটা তৎপরতার অভাব, মানে ফার্স্ট দিনে অন্তত স্কোরটা 1-0 হয়ে গেল? দেখো আমি সেভাবে দেখছি না, আমি তোমাকে বলি সেভাবে না দেখার কারণ হচ্ছে, প্রথম কথা হলো এই যে পর্দায় দিনের পর দিন জনপ্রতিনিধিরা এবং একজন পুলিশ অফিসার উচ্চপদস্থ তিনি টাকা নিচ্ছেন, এটা কোথাও যেন একটা অনৈতিক বলে মনে হয় এবং সাধারণ মানুষের বিশ্বাসও যেন কোথাও ধাক্কা খায়। নাম্বার 1, এনাদেরই বলার একটা দায়িত্ব ছিল, যেটা আজকে রাজ্য সরকারের তরফ থেকে এবং বিভিন্ন রাজনীতিবিদও বলার চেষ্টা করছিলেন যে কেন টাকা দিয়েছে এটা ম্যাথু স্যামুয়েলই বলুক, টাকাটা কেন দেওয়া হয়েছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে গেলে কিন্তু উল্টোটাও তারা জিজ্ঞাসা করতে পারেন যে টাকাটা তোমরা নিয়েছিলে কেন, তোমরাই ডিসক্লোজ করো। সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা বুমেরাং হয়ে দেখা দিতে পারে যারা আজকে মামলাকারী তাদের জন্য। নাম্বার 2, মহামান্য সুপ্রিম কোর্ট কি বলবেন সেটা বলতে যাওয়া বাড়তি বিড়ম্বনার কারণ হতে পারে। মহামান্য সুপ্রিম কোর্ট কি বলবেন সেটা আন্দাজ করাটা আমার কাছে ধৃষ্টতা মনে হয়। তবু এমনও বলতে পারেন, অতীতে বিভিন্ন ঘটনায় তারা বলেছেন যে তদন্তটা শেষ হতে অসুবিধা কি, তদন্তটা হতে দাও, অর্থাৎ তদন্ত একটা শুরু হোক। যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ উঠেছে, আমি অভিযুক্ত বলবো না, শুধু বলবো যে মাননীয় মানুষদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসুন, তাহলে কারো কিছু বলার থাকে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মনে হয় যে রাজ্য সরকার বারবার কেন প্রচুর অর্থ ব্যয় করে নামি দামি উকিল দাঁড় করাচ্ছেন এক একটা মামলায়। সে কামদুনির মামলাতে আমরা যখন নিজেরা মহামান্য সুপ্রিম কোর্টে গেছিলাম তখনও দেখেছিলাম নামি দামি উকিল দাঁড় করানো হয়েছে প্রচুর অর্থ ব্যয় করে। এই অর্থ কিন্তু আমাদের সাধারণ মানুষের টাকা। এক্স্যাক্টলি। আজকে আমার প্রশ্ন, আজকে যদি বিরোধীদের কোনো নেতার বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠতো, তাহলে কি রাজ্য সরকার তাদের নির্দোষ প্রমাণ করবার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে এত নামি দামি উকিল রাখতেন? ট্যাক্স পেয়ার্স মানি। আমি দ্রুত একবার মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে তার প্রতিক্রিয়ার জন্য যাব। ব্যাপারটা হচ্ছে জয়ন্ত যে কথাটা বললো যে নামি দামি উকিল নিয়ে যদি বিরোধী পক্ষের হতো তাহলে কি যেত। এখন কথা হচ্ছে যে চারিদিকে শোরগোল পড়ে গেছে যে এই সরকারটা ঘুষখোর। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল নাম করে বলা হচ্ছে না যে সুব্রত মুখার্জি ঘুষখোর, ববি হাকিম ঘুষখোর, কাকলি ঘোষ দস্তিদার ঘুষখোর, বলা হচ্ছে একটা সরকার ঘুষখোর। তাহলে তারাই যখন বলছে একটা সরকার ঘুষখোর, তাদের এগেনস্টে অ্যালিগেশন এসছে, ন্যাচারালি সরকার সেখানে যাবে। এই ত্রুটির যে কথাটা উঠলো, এই ত্রুটির কথাটা হচ্ছে একটা টেকনিক্যাল ডিফেক্টের জন্য মেরিটে কিছু হেরফের হয় না। একটা মামলার যেটা শুধু একবার ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে রায়তে কিন্তু একবারও এই ঘুষখোর বা এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। রায়টা যদি বলেন প্রম্পট অ্যাকশন নেয়নি, এইটুকু রায়টা যদি বলেন, যেটা জয়ন্ত বললো রায়টা নিয়ে, যে এখানে একটা ইনকোয়ারির কথা বলা হয়েছে। ক্ষতি কি? একটা ইনকোয়ারি হয়ে যদি দোষী নির্দোষ সেটা বেরিয়ে আসুক, কিন্তু এই তদন্ত প্রক্রিয়াটা যে দিলেন মহামান্য বিচারপতিরা হাইকোর্টের, সেটা তো একটা ফ্যাক্টস বা একটা সার্কামস্ট্যান্সের উপর বেশ করে দিলেন। সেইগুলো কি? সেইখানে যদি রায়টা যদি পুরোটা দেখেন, শুধু ইনকোয়ারিটা দেখলে তো হবে না,
পুরোটা যদি দেখেন সেখানে কোর্ট হোল্ড করেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা দোষী, কগনিজেবল অফেন্স কমিটেড বাই দ্য রেসপন্ডেন্ট। তাহলে একটা কোর্ট যদি হোল্ড করে দেয় যে এই অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা দোষী, তারপর যে ইনকোয়ারির কথাটা যদি বলে সিবিআইকে যে সিবিআই ইনকোয়ারি করুক এবং কগনিজেবল অফেন্স হয়েছে কি হয়নি সেটা ডিপেন্ড করবে ইনকোয়ারির উপর। একদিকে কোর্ট বলে দিলেন তারা দোষী, আরেকদিকে বলছে ইনকোয়ারি করুক। আপনি বলুন তাহলে সিবিআই এর কি ক্ষমতা আছে যেখানে কোর্ট হোল্ড করছে যে দোষী সাব্যস্ত করেই দিয়েছেন, সেখানে ইনকোয়ারি করে তারা বলতে পারবেন কগনিজেবল। কিন্তু আপনি যদি রাইট অ্যানালিসিস করেন সেখানে বলা হচ্ছে যে ফুটেজটা খাঁটি, ফুটেজটা জাল নয়, এবং তারপরে সিবিআই কে সত্যানুসন্ধান করতে বলা হয়েছে। কোথাও কি আমি ধরে নিলাম ফুটেজটা ঠিক, আমি শুধু টাকা নেওয়া দেখাচ্ছি। আজকে বেলুড় মঠ ঠিকই তো, সেই জন্যই তদন্তের আদেশ যে ছবিতে যেটা উঠে এসছে ফুটেজটা খাঁটি। যদি ম্যাথু স্যামুয়েলের কোনো চক্রান্ত থাকে তারও শাস্তি হোক। সেখানে কিন্তু ম্যাথু স্যামুয়েলকে কিন্তু অ্যাকিউজ করা হয়নি। এখানে যে হাইকোর্ট যেখানে বলেছেন সেখানে 11 জন যারা অভিযুক্ত করেছেন তারা সব পলিটিক্যাল পার্টি, সবই তৃণমূলের লোক। সেখানে বলেনি যে ম্যাথু স্যামুয়েল এগেইনস্টে তদন্ত করা হোক, ম্যাথু স্যামুয়েলের কাছে যাচ্ছে শুধু ইনকোয়ারির জন্য। আমি স্মৃতি থেকে বলছি, আমার হাতে এই মুহূর্তে নেই, আমি আনিয়ে আপনাকে শোনাতে পারি। প্রথম পাতাতেই বলা হচ্ছে যে যাদের সম্পর্কে এই অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের সমাজের প্রতিষ্ঠিত মানুষ। যদি এই অভিযোগ ভুল হয়, এটারও একদম স্পষ্ট উল্লেখ আছে রায়ে, এবং সেই অভিযোগ যদি ভুল হয়, সেই ভুল বা হোয়াট এভার ইট ইজ, সেটা একজন সাংবাদিক পরিচয় দেওয়া একজন মানুষ সেটা সামনে এনেছেন, তাহলেও সেটা মারাত্মক। মানে আমি বলছি একেবারে দাঁড়িপাল্লায় মেপে, নিক্তিতে মেপে কিন্তু শুরুতে বলা আছে অভিযোগ মিথ্যা হলেও সেটাও মারাত্মক। ন্যাচারালি যখন একটা কেউ এই মামলায় শুধু না, যে কোনো একজন যদি মামলা করে, ক্রিমিনাল মামলা যদি করে, তারপর যদি সে অ্যাকুইটাল হয়ে যায়, তার এগেইনস্টে সেকশন 500 এ ম্যালিসিয়াস প্রসিকিউশনে মামলা করা হয়। যদি সিভিল মামলা করা হয় সেখানে সিভিল ডিফামেশনে মামলা করা হয়। কিন্তু আমার কথা হচ্ছে একটা টাকা নেওয়া দেখাচ্ছে আর একজন কোর্টে আবেদন করলো, সেখানে সিবিআই হয়ে যাবে। তার রেপুটেশনটা যা যাওয়ার চলে গেছে। 24 ঘন্টার পরে তো বন্ধ করে দিল। পুলিশ না 24 ঘন্টা পরে তো বন্ধ করে দিল। আমি সায়ন্তন বাবুর কাছে যাব, পলিটিক্যাল নোট। আপনারা দুর্নীতি নিয়ে এত কথা বলছেন, রাস্তায়ও নামবেন, একদম অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন। মণিপুরে আজ আস্থা ভোট হলো, বিজেপি সরকারকে একজনই বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি সমর্থন করলেন, এবং শুনে রাখুন তৃণমূল কংগ্রেস বহিষ্কারও করেনি তাকে। আমি বিজেপির প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, সে ব্যক্তি বিজেপিতে জয়েন করবেন, তিনি বিজেপির সদস্য হিসেবে বিজেপিতে জয়েন করবেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক আছে? কি চমৎকার নৈতিকতা! বিজেপিতে যোগদান করবেন, বিজেপির সরকারকে সমর্থন করবেন। তৃণমূলের টিকিটে যদি সেই প্রশ্নে যান, পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে কেউ কেউ বসে আছেন এক দলের প্রতিনিধি হয়ে, বাইরে 10টা ঘটনা হয়েছে বলে একটা ঘটনা নৈতিক হয়ে যায়। বিধানসভার ভেতরেও বিজেপির প্রতিনিধি হবেন, বিধানসভার বাইরেও বিজেপির প্রতিনিধি হবেন। বিরোধীরা বলছেন যে 11 মাসে এথিক্স কমিটি কেন একটা মিটিং বসলো না সেটা বোঝা যাচ্ছে। বিষয় নেই, বিজেপিকে সমর্থন করবেন, সেক্ষেত্রে বিজেপিতে যোগদান করবেন, বিজেপির নেতা হবেন, বিজেপির বিধায়ক হিসেবে জিতেছেন তৃণমূলের টিকিটে। শুনুন, অনেকে জিতেছেন অনেক দলের টিকিটে, বিধানসভার ভেতরে এক দলের হয়ে প্রচার কথা বলছেন, মানে প্রতিনিধি আছেন, বাইরে আরেক দলের হয়ে বলছেন। আমি বলছি ক্যামেরায়, শান্তনবাবু ক্যামেরায় পুরোটা রেকর্ড করা রইলো। এরপরে এ রাজ্যের কোনো বিজেপি নেতা যদি তৃণমূলে জয়েন করে তখনও এই শুটটা হবে কিনা আমি পাশাপাশি ডেট দিয়ে চালাবো। না, আমি দেবনারায়ণ বাবু মানি মানুষ, গুণী মানুষ, আমার থেকে অনেক সিনিয়র, উনি কয়েকটা বিষয় তুলেছেন, আমার একটু বলা। আমি আসবো, আমি তার আগে একবার মণিপুরের ঘটনাটা দর্শকদের দেখে নেব। নারদকাণ্ডের আবহে বিরোধীদের হাতে নয়া হাতিয়ার, মণিপুরে বিজেপির পাশে দাঁড়ালো তৃণমূল। বিজেপি সরকারের পক্ষে ভোট দিলেন তৃণমূল বিধায়ক, আস্থা ভোটে জয়ী হলো বিজেপি সরকার। মণিপুরে তৃণমূলের একমাত্র বিধায়ক টি রবীন্দ্র সিংহ, তিনি বিজেপি সরকারের পক্ষে ভোট দেওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। কারণ একদিকে যেখানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব লাগাতার মোদী সরকারকে আক্রমণ করে চলেছে, সেখানে তৃণমূলেরই বিধায়ক বিজেপি সরকারের পক্ষে ভোট দিলেন কি করে? তৃণমূল বিধায়কের স্পষ্ট দাবি, যা করেছেন দলের নির্দেশে। তার বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমি বিজেপিকে সমর্থন করেছি। আমি দলের নির্দেশও অমান্য করিনি, দলের স্বার্থবিরোধী কোনো কাজও করিনি। দল আমাকে যা বলেছে তাই করেছি। আমি কোনো নির্দেশ অমান্য করলে তো দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিন্তু তারা তা করেনি। তার মানে দল আমার পাশে আছে। सेंट्रल पॉलिटिक्स से हमारा स्टेट पॉलिटिक्स में कुछ डिफरेंस है। पीपल का वॉइस देके हमने जो सरकार बनाएगा उसी को हमने सपोर्ट किया है। विद द परमिशन फ्रॉम द हाई कमांड आई हैव टेकन द स्टेप।
তৃণমূল বিধায়কের এহেন চাঞ্চল্যকর দাবি জল্পনা আরও বাড়িয়েছে। এ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা মুকুল রায়ের দাবি, ভোটের ফল বেরোনোর পর রবীন্দ্র সিংহ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন, কারণ আমরা তাকে বলেছিলাম যদি কংগ্রেস সরকার করার মতো জায়গায় থাকে এবং আমাদের সমর্থন চায় তাহলে যেন কংগ্রেসকে সমর্থন করা হয়, কিন্তু সরকার করার জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ে ব্যর্থ হয় কংগ্রেস। তখন রবীন্দ্র সিংহ আমাদের সঙ্গে আলোচনা না করেই বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে চলে যান এবং তাদের সঙ্গে রাজভবনে যান। কিন্তু মণিপুরের দলীয় বিধায়ক যদি দলের নির্দেশ অমান্য করে বিজেপি সরকারের পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? প্রশ্নের মুখে মুকুলের সাফাই, আমরা যে কোনো সময় শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পারি, কিন্তু আমরা এমন কিছু করতে চাইছি না যাতে তার জীবনহানির আশঙ্কা তৈরি হয়। মণিপুরের এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বিজেপি আঁতাদের অভিযোগে সরব সিপিএম। আজকে মণিপুর বিধানসভায় যেখানে আস্থা ভোট ছিল, মুখ্যমন্ত্রী যারা সমর্থন করেছেন তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক তিনিও সমর্থন করেছেন। তার মানে বার্তা দেওয়া হচ্ছে আমরা তোমাদের সঙ্গে আছি। বামেদের কটাক্ষ, কেন নারদকাণ্ডে লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে গঠিত এথিক্স কমিটি গত 10 মাসে একবারও বৈঠকে বসেনি তা বোঝাই যাচ্ছে। নারদে তৃণমূলকে স্বস্তি দিচ্ছে মোদী সরকার, আর পরিবর্তে মণিপুরে মোদীর দিকে সাহায্যের হার বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যদিও এমনটা মানতে রাজি নয় বিজেপি। 31 জন লাগে ওখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে, তা আমাদের তো ওখানে 32 জন আছেই, ওকে বাদ দিলেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তৃণমূলের ওপর নির্ভর করে বিজেপিকে কোথাও কোনো সরকার তৈরি করতে হবে না। এতে অবশ্য বিতর্ক থামছে না। আপাতত বিজেপি তৃণমূল আঁতাতের অভিযোগকেই হাতিয়ার করতে চাইছে সিপিএম কংগ্রেস। এবিপি আনন্দ। আমি মহিদুলের কাছে আসবো বিচিত্র এক মানুষকে নিয়ে, কেডি সিংহ। 80 লক্ষ টাকা ম্যাথু স্যামুয়েল পেলেন, অফিসের লোক দফায় দফায় তাকে দিয়ে গেল। তিনি বলছেন যে সংস্থার অধিকর্তা মালিক তিনি জানতেন না যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নন, পরে জেনেছেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ। আচ্ছা, আজকে বলছেন যে নিজে কেডি সিং বলেছিলেন ডু ইট, হি এনকারেজড মি। আমি বলছি তৃণমূল কংগ্রেসের এমপি একদম স্পষ্ট এই স্ট্রিং ফুটেজ থেকে একবারও ম্যাথু বলেননি যে আমি 4টে আলাদা আলাদা দলের ওপর স্ট্রিং করেছি, আমি সিপিএম করেছি, বিজেপি করেছি, তৃণমূল করেছি, তৃণমূলের সবাই ধরা পড়েছেন, আর কেউ ধরা পড়েননি। তিনি বেছে বেছে তৃণমূল নেতা মন্ত্রী সাংসদদের ওপর স্ট্রিং করছেন, তার গোটা ফান্ডিং করছেন একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তিনি বলছেন ডু ইট এবং এনকারেজ করছেন ম্যাথু স্যামুয়েলকে, নিজে বলছেন। না, সেটা তো তৃণমূলের বলা উচিত, যে তৃণমূল বলবে যে কলমে তো আছেন। হ্যাঁ, কাগজে কলমে আছেন, কিন্তু তাকে খুব একটা বিশেষ দেখা যায় না। 2014 যদি 13 এত বড় একজন সাংবাদিক ম্যাথু, তিনি জানেনও না তার পার্টির এমপি। চিট ফান্ডের পর থেকেই হচ্ছে কেডি সিং কে খুব বিশেষ কিছু দেখা যায় না। সেটা কেন দেখা যায় না, তিনি নিজে স্বতঃপ্রণোদিত ভাবেই কেন এরকম করছেন, কেনই ম্যাথু স্যামুয়েলকে ফান্ড করছেন, নাকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলের খেলায় খেলছেন, সেগুলো পরের ব্যাপার, সেগুলো অবভিয়াসলি বিচার্য বিষয়। কিন্তু আমি আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো যে কোনো টেলিভিশন চ্যানেলে এবিপি আনন্দ সহ, যে আমি যদি জাস্ট সালের হিসেবটা ধরি, শ্যুট করলেন ম্যাথু, এই গোটা স্টিং অপারেশনটা করলেন 2014, 15তে পদত্যাগ করলেন তেহেলকা থেকে, 16তে তিনি এটা বাইরে নিয়ে এলেন। আমি বলছি যে এটা তো এই 80 লক্ষ টাকা, 1-2 টাকা নয়, 80 লক্ষ টাকা করা একটা তেহেলকার প্রপার্টি তিনি বাইরে এসে করলেন। আমি বলছি এরম নয় তো যে পুরোটা আইওয়াশ। আসলে কেডি সিং জানতেন যে কখন কোথায় পাবলিশড হবে? আমি জানি না, আমি প্রশ্ন তুলছি। না, হতেই পারে, এগুলো সবই বিচার্য বিষয়। ম্যাথু স্যামুয়েল বলেছিলেন অন রেকর্ড যে ও তখন নারদাটাকে নতুন একটা লঞ্চ করার জন্য এই ভিডিওটাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দেখা, যে মার্কেট ধরার এইসব ব্যাপার। ভিডিওটাই তো আপনার নয়, আপনার যাবতীয় সম্পদ, এগুলো ডেফিনেটলি বিচার্য বিষয়। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার। আমি একটু ইতিহাসটা মনে করি। এই ম্যাথু স্যামুয়েল তার আরেকজন কলিগের সঙ্গে তারা তেহেলকাতে যখন ছিল, অরিজিনালি তখন ছিল তেহেলকা কাণ্ড যদি বলেন, সেই তেহেলকা কাণ্ডর পরে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি তখন হচ্ছে এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন। লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধেও অন্য অভিযোগ ছিল, তো তখনও তিনি বলেছিলেন যে আমি হচ্ছে রিজাইন করব, এরকম একটা ব্যাপার। লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে এখনো কিন্তু এথিক্স কমিটি ঘাপটি মেরে বসে আছে, তারা কিন্তু কোনো রকমের প্রায় 11 মাস। ওকে,
আপনার 9ই অগাস্ট গত 9ই অগাস্ট সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছিল যে 73টা যে ফাইল, সেই 73টা ফাইলের মধ্যে 47টা ফাইল হচ্ছে খোলা গেছে এবং সেগুলো নির্ভেজাল। বাকি 26টা ফাইল ওই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি চণ্ডীগড়ের যে অ্যাভেলেবেল যে সফটওয়্যার সেটা দিয়ে খোলা যায়নি। এখন কি হয়েছে আমি জানি না, প্রত্যেকটাই খোলা গেছে কিনা আমি জানি না, অন্তত হোয়াট এভার, কিন্তু ভিডিওটা জাল নয়। তখন 9ই অগাস্টের পরের দিন 4-4টে নিউজ পেপার ফ্রন্ট পেজ নিউজ করে, কিন্তু তখন কিন্তু এই নিয়ে আলোচনা হয়নি। আমাদের মতো যারা অনেকেই নারদা কাণ্ড নিয়ে যখন খুবই চিন্তিত হয়েছিল যে এরকম মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সরকারের মন্ত্রী, শাসক দলের হচ্ছে আপনার এমপি, তারা যখন এই টাকাটা নিচ্ছে, এবং একজন সাংসদ কিন্তু বলেছে যে কোন কোম্পানি থেকে এসছে, ইমপেক্স বলে থ্যাংক ইউ বলেছেন। এবার এইটা কি ঘুষ হয়েছে না অনুদান হয়েছে? কারণ সেই যেই সময় অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক আগে যখন এই ফুটেজটা আসে তখন 4 ধরনের কথা বলা হয়েছিল। 1, জাল ভিডিও, সেটা আজকে প্রমাণিত হয়েছে জাল ভিডিও নয়। 2, বলা হয়েছিল অনুদান। আচ্ছা, অনুদান হলে কি 20,000 টাকার বেশি হলে আপনার প্যান কার্ড নিতে হবে? দেখা যাচ্ছে 20,000 টাকার বেশি হয়েছে, প্যান কার্ড নিয়েছে কি না নিয়েছে এগুলো সবই বিচার্য বিষয়। তারপর বলা হলো টাকা কোথা থেকে এসছে, টাকা বাইরে থেকে এসছে। আচ্ছা, ওরকম তো কতই হয়। তো এই যে ভার্সনগুলো বেরিয়েছে, সো আই থিঙ্ক শাসক দলেরও একটা, যেখানে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন ওই রকম তেহেলকা কাণ্ডেতে একদম নৈতিক প্রশ্নে যখন বেরিয়ে এসেছেন এনডিএ সরকারে, আজকে তারও কিন্তু একটা রাজধর্ম পালন করার একটা ব্যাপার আছে। যে অভিযোগ উঠেছে ফাইল জাল না, অন্তত নৈতিক জায়গা দিয়ে কিন্তু আপনার যে নেতা মন্ত্রীগুলো আছেন তারা কিন্তু অন্তত রিজাইন করুন। ফাইন, সুমন বাবু, পলিটিক্যালি কিন্তু তৃণমূলের কতটা অসুবিধা হবে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কারণ আছে, কারণ সেটা 2016 নির্বাচনে আমরা দেখেছি। কারণ মানুষ কিন্তু ভোট অন্যান্য অনেকগুলো ফ্যাক্টরের জন্য দেয়, কিন্তু একটা নৈতিক দায়িত্ব স্বীকার করার তো একটা ব্যাপার আছে, সেটা তো একটা চাপ পড়বে। সুমন বাবু, না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেখুন, মানে ম্যাথুকে প্র্যাকটিক্যালি একটা ঈশ্বরের স্থান দেওয়া হয়েছে। মানে ম্যাথু যা বলছেন তার কোনো ভুল নেই কোনো, এমনকি উনি যেটা বলেছেন ধরুন কেউ ঈশ্বরের স্থান দেয়নি না, আদালত একদম পরিষ্কার আপনাকে বলছি। দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে যে এই ভদ্রলোক যিনি সামনে এনেছেন তিনি নিজেকে সাংবাদিক বলেন, এই ভিডিও যদি মিথ্যে হয় মানে সেটা মারাত্মক ব্যাপার। এই উদ্বেগ প্রকাশ আছে। ভিডিও তো একটা সাইড, আর একটা সাইড আমি বলছি ভিডিওর উল্টো দিকের সাইডটা। আপনি তো দেখলেন এতগুলো প্রশ্ন আমরা 2016 নির্বাচনের আগে থেকে আপনি যদি আলোচনার রকম ফেরটা দেখেন তাহলে দেখবেন যে ম্যাথুকে সম্পূর্ণ একটা ঈশ্বরের স্থান দিয়ে আলোচনা হচ্ছে যে উনি যা বলছেন ম্যাথু প্রসঙ্গে এবং ম্যাথু প্রসঙ্গে একাধিক প্রশ্ন ফ্রম ডে 1 এবিপি আনন্দ তুলেছিল, দ্রুত একবার দেখাবো। কেডি সিংহের নির্দেশে এবং তারই দেওয়া টাকায় স্টিং অপারেশন করেছিলেন তিনি। Every 2 days or just see away from the operation. It will do means encouraging. Okay, go and do. We can do a heartbreaking story. এমনই বিস্ফোরক দাবি করলেন নারদ নিউজের সিইও তথা সম্পাদক ম্যাথু স্যামুয়েল। সরাসরি টেনে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংহর নাম। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ম্যাথু এও জানিয়েছেন স্টিং অপারেশনের জন্য তাকে 80 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এই স্টিং অপারেশন করার জন্য এই টাকা তাকে কে দিয়েছিল? কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় নারদ নিউজের সম্পাদকের দাবি, অ্যালকেমিস্ট গ্রুপের অধীনস্থ তহেলকার হয়ে তিনি ওই স্টিং অপারেশন করেছিলেন। এর জন্য যখন যা টাকার দরকার হয়েছিল তা দিয়েছিল অ্যালকেমিস্ট গ্রুপ। It was Tehelka was owned by Alchemist. Okay. They funded this sting operation. ম্যাথু স্যামুয়েল যে অ্যালকেমিস্টের টাকা দেওয়ার কথা বলছেন তার মালিক হলেন কেডি সিংহ, যিনি আবার তৃণমূলেরই সাংসদ। ম্যাথুর দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে পারে, তৃণমূলেরই সাংসদ হয়ে কেন তৃণমূলেরই শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্টিং করালেন কেডি সিংহ? নেপথ্যে কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? Because when he is going to fund it, I'm also one of their employees. I have to brief. He knew what exactly all this thing. Of course, he knows each and everything. I have to brief because I was only editor. It's not owned by me. He is owner. He funded, and I have to give the feedback. এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তৃণমূলের সাংসদ কেডি সিংহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও স্টিং এর সঙ্গে যেভাবে তৃণমূল সাংসদ কেডি সিংহ এবং তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের নাম জড়িয়ে গিয়েছে তা বিরোধীদের হাতে তুলে দিয়েছে নয়া হাতিয়ার। বিদ্বেষ, সংঘাত, ষড়যন্ত্র এগুলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র জন্ম লগ্ন থেকে, এবং তাই জন্য কেডি সিংহ যুক্ত আছেন, ইকবাল আহমেদ যুক্ত আছেন, অন্যান্য নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদেরকে যুক্ত করেছেন।
কোনো সহযোগিতা ও পারস্পরিকতা বা কোনো নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত নয়। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে নানা সময় তৃণমূলের নানা শীর্ষ নেতার সঙ্গে দেখা গিয়েছে কেডি সিংহকে। তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাথু স্যামুয়েল দাবি করছেন এহেন কেডি সিংহের নির্দেশেই তিনি স্টিং অপারেশন করেছিলেন। এটা যে নিঃসন্দেহে চাঞ্চল্যকর দাবি তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরই সঙ্গে কেন স্টিং করার সঙ্গে সঙ্গেই তা সম্প্রচার করা হয়নি তা নিয়েও নানা মহলে উঠছে প্রশ্ন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ম্যাথুর দাবি 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতা থেকে ওই ছবি তুলে নিয়ে যাওয়ার পর কেডি তা সম্প্রচার করতে বারণ করেন। 2015 সালের শেষে ওই ভিডিও ফুটেজ নিয়ে তেহেলকা ছাড়েন ম্যাথিউ। নিজের কোম্পানি নারদ নিউজ তৈরি করেন। গত বছরের মার্চ মাসে ওই স্টিং অপারেশন প্রকাশ করেন ম্যাথিউ। কিন্তু কেন একটি সংস্থার হয়ে করা স্টিং অপারেশন অন্য সংস্থায় গিয়ে প্রকাশ করলেন তিনি? এটা কি নীতিগতভাবে ঠিক? হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় ম্যাথুর দাবি, তেহেলকা ম্যানেজমেন্টকে বারবার তিনি স্টিং অপারেশন প্রকাশ্যে আনার কথা বলেছিলেন। তেহেলকা প্রতিশ্রুতিও দিয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনের আগেই সামনে আনা হবে, কিন্তু 10-15 বার সিদ্ধান্ত বদল করে তেহেলকা। ম্যাথিউর দাবি, এরপরই তিনি জানতে পারেন তেহেলকা ওই স্টিং অপারেশন প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তেহেলকা ছিল অ্যালকেমিস্টের অধীনস্থ সংস্থা। যে অ্যালকেমিস্টের মালিক তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং ঘটনাচক্রে স্টিং অপারেশনে যেসব নেতাদের দেখা গিয়েছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের। I do have the information. He is a member of parliament of Jharkhand Mukti Morcha, because his name was there in the website in the Rajya Sabha of JMM. When the sting operation started, then I come to know he is from TMC, very close to TMC. That time only I come to know that he is a part of TMC. কিন্তু তার সংস্থার মালিক কোন দলের সাংসদ এটা ম্যাথু স্যামুয়েলের মতো দুদে সাংবাদিক জানতেন না। এটা কি আদৌ সম্ভব? প্রশ্ন উঠছে নানা মহলে। একবার ম্যাথু দাবি করছেন তিনি কেডি সিংহের নির্দেশে স্টিং করেছিলেন, আবার সেই ম্যাথুই দাবি করছেন কেডি সিংহই তাকে স্টিং ফুটেজ প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। কোথাও কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? নেপথ্যে বড় কোনো রহস্য? উত্তর জানার চেষ্টা করবেন গোয়েন্দারা। যদিও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কেডি সিংহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিপি আনন্দ। অবশ্যই ম্যাথু স্যামুয়েলের কথায় আসবো, কিন্তু তার আগে দেখব ম্যাথুর অভিযোগ ইকবাল আহমেদ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, খানাকুলের বিধায়ক, তিনিই নিয়ে গেছিলেন বিভিন্ন নেতা নেত্রীর কাছে। কি বলছেন এই মুহূর্তে ইকবাল, দেখুন। কেউ দিল্লিতে ছুটে গিয়েছেন, কেউ আইনজীবীর সঙ্গে বৈঠক করছেন। কলকাতা হাইকোর্ট নারদকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার পর তৃণমূলে এখন যুদ্ধকালীন ব্যস্ততা, কিন্তু এসবের মধ্যে একজনকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি ইকবাল আহমেদ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং খানাকুলের তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, নারদকাণ্ডের প্রাথমিক তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর থেকেই নাকি তৃণমূলের অন্দরে ইকবালকে নিয়ে ক্ষোভের চোরা স্রোত বইছে। কারণ ম্যাথিউ দাবি করেন ইকবালের মাধ্যমেই তিনি স্টিং অপারেশন করতে নেতা, মন্ত্রী, সাংসদদের কাছে পৌঁছেছিলেন। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামাতে নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েল দাবি করেছেন কলকাতায় ইসলাম নামে এক ট্যাক্সি চালক তার সঙ্গে টাইগারের পরিচয় করিয়ে দেন। এই টাইগার ইকবাল আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ। তার সূত্র ধরেই ইকবাল আহমেদের কাছে যান তিনি। এরপর তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদই তার সঙ্গে 3 মন্ত্রী, 4 সাংসদ, এক প্রাক্তন মন্ত্রী, এক প্রাক্তন ছাত্রনেতা এবং পুলিশ কর্তা SMH মির্জার পরিচয় করিয়ে দেন। সূত্রের খবর, আইনজীবীদের কাছে দৌড়াদৌড়ির ফাঁকে অনেক তৃণমূল নেতাই রাগের সুরে বলছেন আগুপিছু না দেখে ম্যাথিউকে ইকবাল নিয়ে এলো কি করে? ইকবালের কথায় বিশ্বাস করি আজ এই হাল। কিন্তু যাকে নিয়ে এত কিছু সেই ইকবাল আহমেদ কোথায়? তিনি ডেপুটি মেয়র, অথচ সোমবার কলকাতা পুরসভায় তাকে দেখা যায়নি। খোঁজ খবর নিয়ে জানা গেল নারদকাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরদিন অর্থাৎ শনিবারই ইকবাল আহমেদ বেলভিউ হাসপাতালে ভর্তি হন মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা নিয়ে। তৃণমূল বিধায়ক ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন সুইচ অফ থাকায় প্রতিক্রিয়া মেলেনি। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। অর্ণব মুখোপাধ্যায় ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। সোমবাবু, ম্যাথু স্যামুয়েলের ক্রেডিবিলিটি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হচ্ছে এই কারণে, ধরুন হিন্দি সিনেমাতে আমরা দেখেছি যে একটা ব্রিফকেস দেওয়া হলো, বন্ধ ব্রিফকেস, তার মধ্যে কত টাকা আছে উল্লেখ করে দিল, দর্শক সেখানে বিশ্বাস করলো। এখন দেখুন যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো তো যিনি ক্যামেরার উল্টো দিকে আছেন তিনি তো অ্যামাউন্টটা বলছেন এত টাকা, তাহলে সেই টাকাটা আদৌ সেই টাকা কিনা, আদৌ সেই বান্ডিলে বাকি অংশে টাকা রয়েছে কিনা, সেগুলো তো আমরা কেউ গুনে দেখিনি।
এবং এছাড়াও আমি একটা কথা বলি যে দেখুন ওই একটু আগে দেবনারায়ণ দা দিলীপ সিং জুদেবের কথা বললেন, তা দিলীপ সিং জুদেবকে যে ব্যবসায়ী ঘুষ দিয়েছিলেন সেই রজত প্রসাদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছিল, এবং 2014 হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি পি সদাশিবমের যে ডিভিশন বেঞ্চ তিনিও কিন্তু বলেছিলেন যে যারা স্ট্রিং অপারেশন করছে তাদের বিরুদ্ধেও মামলা হবে। এবং গোটা প্রক্রিয়াতে আমি 2016 বিধানসভা নির্বাচনের সময় থেকে বলছি যে যখন থেকে ওই প্রকাশ্যে এসেছে তারপর থেকে দেখবেন যে ম্যাথু কিন্তু কোনোভাবে কোনো মানে তদন্তের কোনো সম্মুখীন হয়নি। যখনই কলকাতা পুলিশ বা অন্যান্য সংস্থার পক্ষ থেকে তদন্ত করা হয়েছে, চেষ্টা হয়েছে, তখন কিন্তু সেটা সাধারণভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। তার মানে কি কোথাও একটা আমরা এ সময়ও দেখেছি 2016 নির্বাচনের প্রাককালে যে ম্যাথুকে কলকাতায় এনে গণসম্বর্ধনা দেওয়া, তাকে প্রেস মিট করানো, অর্থাৎ ম্যাথু স্যামুয়েলসকে সামনে রেখে কোন একটা নির্দিষ্ট নেতা মন্ত্রীদের তাদের যে বিরুদ্ধাচারণ করার যে প্রক্রিয়া, এর মধ্যে কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্র শান্তন না, সবাই দিলীপ সিং জুদেবের কথা বললেন, দেবনারায়ণ দা আরো পুরনো তহেলকার প্রথম কাণ্ড বঙ্গারু লক্ষণের কথা বললেন। এরা কিন্তু প্রত্যেকেই যেদিন ঘটনাটা টিভিতে এসছে, স্ক্রিনে এসছে, পরের দিন পদত্যাগ করেছেন। বঙ্গারু লক্ষণ পার্টির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন, দিলীপ সিং জুদেব মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন পরের দিনই। পরে নির্দোষ হয়েছেন সায়ন্তন বাবু। আমাকে বলতে দিন না, কিন্তু হুইসেল ব্লোয়ারও বলা হয়েছে যে তেলেকা কাণ্ডেতে ম্যাথু স্যামুয়েলদের হুইসেল ব্লোয়ারও বলা হয়েছে। এবার যেটা আমরা এইটুকু আশা করতে পারি না, আমি দরকার খাতিরে মেনে নিলাম ম্যাথু স্যামুয়েল একজন অপরাধী, ম্যাথু স্যামুয়েলকে ফাঁসি দিতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে এতজন মন্ত্রী, কেউ বলছেন যে টাকাটা কত আছে জানি না, সেটা ঠিক আছে, টাকাটা কত আছে না জানে, জানতেন কি জানতেন না তার বিচার তো আদালতে হবে। আমি আপনি যারা সততার প্রতীক বলে রাজনীতি করতেন তারা আজকে সততার প্রতীকের এই নমুনা, এই তাহলে আমাদের লজ্জা লাগে না। আপনি তহেলকা কাণ্ড জানেন, কার ওর পার্সোনাল সেক্রেটারি ছিল টি সত্যমূর্তি এবং অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি ছিল উদয় শঙ্কর রাজু। আপনি লক্ষ্য করবেন, এবং টি সত্যমূর্তি কিন্তু একেবারে পুরো রাজসাক্ষী হয়েছিল। সে বলেছিল আপনি প্রবীণ আছেন, আমি জানি আপনি ভুলে যেতে পারেন, কিন্তু বাস্তবটা মেনে নিন। আমি একটু বলি, একটা পিছনে কারণ আছে। আমি তর্কের খাতিরে বলছি সবাই নির্দোষ। আমি নির্দোষ বলছি না, টাকা দেওয়ার জন্য টাকা না, পদতে একটা দেখালো না, হয় না, তার পিছনে কিছু। আমি একটা কথা বলছি, একটা ভিডিওতে দেখা যাচ্ছে টি সত্যমূর্তি আছে, উদয় শঙ্কর রাজু রয়েছে, প্রত্যেকে রয়েছে, এবং প্রত্যেকে শিখা। প্রশ্নটা তা নয়, তা সেখানে স্বীকৃতি। এখানে কি ওই ইকবাল আহমেদ বলেছে টাকা নিয়েছে? প্রশ্ন হচ্ছে একটা জিনিস, কেসটা হেজাতি হবে, পিছনে ব্যাকে কিছু টাকা দেওয়া হচ্ছে, তার জন্য কেউ গুনছে, কেউ তার জন্য হয় না, মোটিভ ইউ ক্যান নট প্রুভ দ্য মোটিভ। যারা টাকা নিয়েছে ভিডিও আসার পরে তারা বলেছেন আমরা চিনি না, এভাবে হয় না, চিনি না, ঘর দেখিনি। না না, শুনো, ওটা জাল, আর আজকে তো প্রমাণ হয়ে গেল। না না, হয় না, এবার প্রমাণ হয় না, ও প্রমাণটা হয়নি। বলছে ভিডিওটা যাও, ভিডিওটা যাও না, ভিডিওটা যাও। ইট নিডস টু বি ইনভেস্টিগেটেড, ইট নিডস টু পয়েন্ট টেকেন। আমি দ্রুত একবার, বুঝতেই পাচ্ছেন স্টুডিওর ডেসিবেল মাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত একবার আপনাদের দেখাবো সিবিআই এর তরফে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এখনো অবধি। নারদকাণ্ডে প্রাথমিক তদন্তের পর এবার এফআইআর এর পথে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, দুদিন প্রাথমিক তদন্তের পর অফিসারেরা মনে করছেন এই ঘটনায় আরো গভীরে গিয়ে তদন্ত প্রয়োজন, তাই এফআইআর দায়েরের বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে 72 ঘন্টার মধ্যে প্রাথমিক অনুসন্ধান শেষ করে প্রয়োজনে মামলা রুজু করে তদন্তের পথে এগোতে হবে। সিবিআই সূত্রে দাবি, তাদের প্রাথমিক অনুসন্ধানের কাজ প্রায় শেষ। শুক্রবার হাইকোর্টের রায়ের পর শনিবারই ব্যাংকের লকার থেকে নারদকাণ্ড সংক্রান্ত ভিডিও ফুটেজ, অডিও ক্লিপিংস সংগ্রহ করেন তদন্তকারীরা। সমস্ত ফুটেজ ও ক্লিপিংসের অনুবাদ করা হয়, তারপর তা দিল্লি সদর দপ্তরে পাঠানো হয় লিগ্যাল সেলের মতামত নেওয়ার জন্য। মঙ্গলবার হাইকোর্টে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট পেশ করবে সিবিআই। তার আগে সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন কলকাতার অফিসারেরা। কিন্তু এই ঘটনায় এফআইআর কেন? তদন্তকারীদের বক্তব্য, স্টিংয়ের সঙ্গে জড়িত সবার ভূমিকাই পূর্ণাঙ্গে খতিয়ে দেখতে হবে।
পাশাপাশি এই স্টিং অপারেশনে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে আর কেউ ছিলেন কিনা, কে তাকে টাকা দিয়েছিল, সবই জানা দরকার। ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের ভয়েস টেস্ট করাতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। ফুটেজের বাইরেও অনেককে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, সেজন্যই এফআইআর দায়ের করা অত্যন্ত প্রয়োজন বলে সিবিআই সূত্র খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, রাজনীতিবিদরা বারবার এই আর্গুমেন্ট আসছে যে নানা কারণে একজন রাজনৈতিক নেতাকে অনুদান নিতে হয়। মির্জা, আইপিএস মির্জা, তিনি টাকা কেন নেবেন, এর ব্যাখ্যা কিন্তু এখনো পাওয়া যায়নি। ঠিক তাই, এবং এই ব্যাখ্যা অনেক আগেই চাওয়া দরকার ছিল। তিনি একজন উচ্চপদস্থ আইপিএস কর্মচারী, তার যেভাবে টাকা নেওয়ার ভঙ্গি দেখলাম, যেটা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে তিনি হাত বাড়িয়ে টাকাগুলো নিচ্ছেন, এ কৈফিয়ত তাকেই দিতে হবে। এটা যদি টাকা দিয়ে নিয়ে থাকেন, কোন বইতে লেখা নেই যে কি পোশাক পরে টাকা নিতে হবে। দেখতে খারাপ লাগে সুমন, একজন আইপিএস অফিসার উচ্চপদস্থ, তিনি ওই ভঙ্গিতে টাকা নিচ্ছেন। সুমন, এটা মানতে হবে, সাধারণ মানুষের কাছে এটা একটা টেরার, এই দৃশ্য। না সুমন দা, আপনাকে মানতে হবে, সাধারণ মানুষের কাছে এই দৃশ্যগুলো একটা টেরার। যখন দেখছেন একজন আইপিএস অফিসার তিনি ওভাবে টাকা নিচ্ছেন, তার তো ক্লারিফিকেশন দেবার কথা, তিনি কেন টাকা নিয়েছিলেন। আজকে আমরা ম্যাথুর চরিত্র চিন্তন করছি, কিন্তু টাকা কেন নিয়েছিলেন মির্জাকে জিজ্ঞাসা করা প্রয়োজন, এবং তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং কেন হবে না, এটা কিন্তু মহামান্য হাইকোর্ট বলেছে। ডিসিপ্লিনারি প্রসিডিং পুরো দরকার ছিল। টাকা নিয়েছেন কিনা তারও প্রমাণ হওয়া দরকার, সেটা একটা। কিন্তু ইউনিফর্ম করে টাকা নিলে কি বেটার হতো? আমার মনে হয় খুব খারাপ হতো, কিন্তু এটা দৃশ্য একটা যদি এটা টাকা হয়ে নিয়ে থাকেন। এখন যা দেখলাম টাকাটা চিট ফান্ডের টাকা, এখন যা দেখলাম টাকাটা হচ্ছে চিট ফান্ডের টাকা। চিট ফান্ডের টাকা নেতা মন্ত্রী জনপ্রতিনিধিদের এভাবে আরো বিপজ্জনক কথা, মানে সেরকমই হচ্ছে যে আমি বলতে যাচ্ছি যে সিবিআই এর যে তৎপরতা আমার খুব ভালো লাগছে, যে একটা কোর্টের যখন অর্ডার হয়, আপনি যেভাবে চিট ফান্ডের টাকা বললেন, এক্ষুনি কেউ বলতে পারে যে ওটা মহাত্মা গান্ধীর মুখের ছবিওয়ালা টাকা, ওই নেওয়া যায়। সেরকম প্রশ্নগুলো আসছে আর কি, এরকম মনে হচ্ছে যেমন ভাই অ্যালকেমিস্ট দেখাচ্ছেন। আমার কথা হচ্ছে সিবিআই এর যে তৎপরতা আমার খুব ভালো লাগছে, যখন একটা যে কেউ মামলা করুক না কেন, আমার বিরুদ্ধেও যদি কেউ করে, তার যদি কোনো একটা অর্ডার হয়, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে যখন যার প্রতি ডিরেকশনটা থাকে, সে যখন তৎপর হয়, আমাদের সব থেকে ভালো লাগে যে আমার মামলায় কোর্টে রায় দিয়েছে, সেই বিষয়ে সে তৎপর। কিন্তু সিবিআই তৎপরতাটা এখানে তো ইনকোয়ারির কথা বলেছে, এখানে কিন্তু কাউকে না ডেকে কিন্তু সিবিআই ইনকোয়ারিটা করেছে, কাউকে কিন্তু এখনো ডাকেনি, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ডাকেনি। এই ইনকোয়ারির উপর বেস করে কিন্তু এফআইআরটা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাথু স্যামুয়েলকে তো কোথাও দেখা যায়নি, এবং হাইকোর্টের রায় আপনিই বললেন যে যিনি দোষী হোক না কেন তিনি শাস্তি পাওয়া দরকার। এই ইনকোয়ারিটার মধ্যে কাউকে না ডেকে যখন ইনকোয়ারিটা করা হলো, এখন যে প্রশ্নগুলো উঠছে একবারও বলেননি যে হবে না, এটাই প্রিলিমিনারি ইনকোয়ারি। কিন্তু যে প্রিলিমিনারি ইনকোয়ারির উপর বেস করে এফআইআরটা করতে যাচ্ছেন, স্যামুয়েলের এগেইনস্টে এফআইআরটা হবে তো? আমার সেইটাই প্রশ্ন সবার কাছে, মানে সিবিআই এখন যেটা দেখছি স্যামুয়েল তো যথেষ্ট বদান্যতা দেখিয়েছে, কারণ তিনি যখন অসুস্থ তার কাছে বাড়িতে লোক পাঠানোর কথা, তারপরে বলা হলো যে না তাকে লোক পাঠানো হবে না, ইমেলে প্রশ্ন পাঠাচ্ছে, আপনি উত্তর পাঠান। অর্থাৎ কোথাও যেন একটা, মানে ওই যে বললাম বারবার ধরে, কোথাও ঈশ্বরের স্থানে ম্যাথুকে বসিয়ে যদি তদন্তটা হয়, সেই তদন্ত আদৌ নিরপেক্ষ হবে কিনা সেই নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। সঙ্গে একমত। আগের তেহেলকা কাণ্ডতে কিন্তু ম্যাথু স্যামুয়েলকে কিন্তু হুইসেল ব্লোয়ার বলা হয়েছে, তার জন্য কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখন বিচার এবার বিচার হচ্ছে, সেই হুইসেল ব্লোয়ার প্রকাশ করা হয় না, দেখালো সিজিও কমপ্লেক্সের সামনে সেই কাণ্ড। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। রাজ্য সরকার ও তৃণমূল যখন আইনি উপায়ে মোকাবিলার পথে, তখন রাস্তায় নেমে আন্দোলনে সিপিএম। আপনার দল যেখানে খুশি যেতে পারে, জাহান্নামে যেতে পারে, কিছু যায় না আসে না, কিন্তু আমাদের দেওয়া পয়সায়, ট্যাক্সের পয়সায় আপনার সরকার এই দুঃসমন্ত্রীদের আর এমপিদের সিলেকশন যাবে। আর যদি চান, মনে রাখবেন আপনিও লড়বেন, আমরা এখানকার লড়াই লড়ছে, পার্লামেন্টে লড়ছে, বিধানসভায় লড়ছে, আদালতে লড়বো। এই লোকগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার, বরখাস্ত করা দরকার, এলে মন্ত্রীর চেয়ারে বসবার কোনো অধিকার নেই। নারদকাণ্ডের তদন্তে গতি আনার দাবিতে সিজিও কমপ্লেক্সের বাইরে সোমবার বিক্ষোভ দেখায় বামেরা। সভামঞ্চ থেকে নারদকাণ্ড নিয়েও তৃণমূল বিজেপি গড়াপেটার অভিযোগ তোলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। আরে বড় তরজা লেগেছে, মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর তরজা, বিজেপি আর তৃণমূলের তরজা। আমরা দেখি তরজা তো তরজাই রে ভাই, আরে ও একটা গান গাইবে তরজা গানে, ও একটা গান গাইবে,
ও একটা জবাব দেবে, সে একটা জবাব দেবে। তারপরে যখন গান শেষ হয়ে যাবে তখন এ হারমোনিয়াম গোটাবে, তো ও তবলা গোটাবে, একসঙ্গেই যাবে, এক গাড়িতেই যাবে। আরে ও তরজা তো নাটকের তরজা, আসল তরজা কি, ব্যাপারটা কি? যদিও তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা বামেদের আক্রমণ করেছে বিজেপি। সিপিআইএম তারা বামফ্রন্টের নেতাদের কথা ওদের দলের কর্মী সমর্থকরাই বিশ্বাস করছে না। তারা এই ধরনের বিবৃতি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করছেন। মানুষ এটা বুঝতে পেরেছেন, রাজনীতি সচেতন মানুষ, তৃণমূল বিরোধী মানুষ বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের একমাত্র ভায়াবল অল্টারনেটিভ যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারে তা বিজেপি। সিপিএমকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল মহাসচিবের বক্তব্য, সূর্যবাবু, বিমানবাবু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের নাম বাংলার মানুষ ভুলে গিয়েছে, ইতিহাসের পাতায় স্থান হতে চলেছে। তাই যখন কোনো ইস্যু আসে তারা ঝাঁপিয়ে পড়েন নিজেদের মনে করিয়ে দেওয়ার জন্য। বিক্ষোভের নামে এই সমস্ত হাস্যকর জিনিস ওরা বন্ধ করুন, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন চলছে তাতে সামিল হন, এতে বাংলার উন্নতি হবে। আপাতত আইনের দ্বারস্থ তৃণমূল। এরপর সারদাকাণ্ডের মতো নারদের ক্ষেত্রেও সিবিআই তদন্তের বিরুদ্ধে রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানায় কিনা তার উত্তর দেবে সময়। বিতনু চট্টোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো, সেটা হচ্ছে কালকে তৃণমূলের তরফ থেকে যে পিটিশন করা হচ্ছে দলের তরফ থেকে এবং সরকারেরও হতে পারে, আমি দু একটা বাক্য জানার সুযোগ হয়েছে। তাতে বলা হচ্ছে যে এই সুপ্রিম কোর্ট একসময় কেস্ট প্যারট বলা হয়েছিল, খাঁচাবন্দি তোতাপাখি বলা হয়েছিল সিবিআইকে, তাকে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি হিসেবে নারদ তদন্তের দায়িত্ব কিভাবে দেয়া হচ্ছে, এই আর্গুমেন্ট কি দাঁড়াবে? যেমন ভাবে বলা হয়েছে তার মানে আর ভারতবর্ষের কোনো ইনভেস্টিগেশন এজেন্সি আর ইন্ডিপেন্ডেন্ট নয়, মানে শুধু একমাত্র সিবিআই ইন্ডিপেন্ডেন্ট, এটাই মনে হচ্ছে। একবার আমার কথা হচ্ছে সিবিআই একজন যে অভিযোগ করবে সে ডিরেক্ট তো সিবিআই এর কাছে অভিযোগ করতে পারে না, কোনো পুলিশ স্টেশনেই করতে হবে, তারপরে সিবিআই ম্যাটারটাকে টেক আপ করবে। মামলাকারীরা তো সিবিআই এর কাছে ডিরেক্টলি অ্যাপ্রোচ করেছে। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই যে সারদা মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট মামলা যখন সিবিআই কে দিলেন তখন বলেছে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশের সেরা তদন্তকারী সংস্থা সিবিআই, সেই জন্য দেয়া হচ্ছে। আমরা এবিপি আনন্দেই বহুবার দেখিয়েছি যে গুজরাট ক্যাডারের বহু অফিসার এসছেন, সিবিআই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, সব পোস্ট 2014, সে নিয়ে বিতর্ক তো আছেই, কিন্তু এইটা সুপ্রিম কোর্ট সারদা কাণ্ডেও বলেছিলেন না। তার মানে আমি বলছি সিবিআই কে যদি ইন্ডিপেন্ডেন্ট বলা হয় তার মানে যতগুলো ইনভেস্টিগেশন এজেন্সি আছে কোনোটাই ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের তো ক্ষমতাটাই খর্ব করে দেওয়া উচিত। নিঃসন্দেহে এই প্রশ্ন, এই আর্গুমেন্ট শুধু সিবিআই কাল দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টে যে পিটিশনের ওপর শুনানি শুরু হবে সেখানে উঠবে, কি হবে সবার আগে এই চ্যানেলে আপনাদের দেখাবো। শুধু সিজিও কমপ্লেক্সের সামনে নয়, পাশাপাশি কলকাতা পুরসভার পুরো অধিবেশন রীতিমতো উত্তপ্ত হলো আজকে এই ইস্যুতে। নারদকাণ্ডের আঁচে ফের তুলকালাম কলকাতা পুরসভায়। শনিবারের পর সোমবারও শাসক বিরোধী তরজা ঘিরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার পুরসভায় বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল। এর মধ্যে আরএসপি কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলতে উঠেই নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। সূত্রের খবর, তিনি বলতে শুরু করেন, নেতাজির সময় বাইরের বিষয় নিয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হতো পুরসভায়, আজ নারদকাণ্ডে যখন মেয়র এবং ডেপুটি মেয়র অভিযুক্ত। দেবাশিস মুখোপাধ্যায় এই অবধি পৌঁছতেই কার্যত রে করে ওঠেন তৃণমূল কাউন্সিলররা। পাল্টা আরএসপি কাউন্সিলরের হয়ে ময়দানে নেমে পড়েন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। এর মধ্যে পুরসভার চেয়ারপারসন মালা রায় দেবাশিস মুখোপাধ্যায়ের মাইক্রোফোনটি অফ করে দেন, এতেই আরও চটে যান বিরোধীরা। এই নারদের প্রসঙ্গ আনতেই ন্যূনতমভাবে এই ব্যাপারটুকু ওরা সহ্য করতে পারলেন না এবং চেয়ারম্যান এটা বাজেট বহির্ভূত বলে সঙ্গে সঙ্গে মাইকটাকে বন্ধ করে দিলেন। মাইক্রোফোন বন্ধ করার কারোর কোনো অধিকার নেই। আসলে জনগণ থেকে বিকৃত হচ্ছে, জনগণ ধিক্কার মারছে, সেইটা বন্ধ করবার জন্য চেয়ারপারসন এগোনো করছে, চেয়ারম্যানের এগোনো আর নেই। যদিও চেয়ারপারসন মালা রায় নিজের অবস্থানেই অনড় থাকেন। আমাদের অধিবেশন শুরু হওয়ার আগেই আমি বলে দিয়েছিলাম যে বাজেট বহির্ভূত কোনো রকম বক্তব্য কোনো সদস্য বা সদস্য যেন না রাখেন, সেগুলো আমরা এক্সপাঞ্জ করে দেবো, এটাই নিয়ম। সেই জন্যে তার মাইক্রোফোন অফ করতে নিয়ম অনুযায়ী সবাই যেটা করেন, সব আগে সমস্ত চেয়ারম্যানই এটা অফ করেছেন, আমরাও অফ করেছি। দুদিন আগে শনিবারও পুরসভার বাজেট অধিবেশনে নারদকাণ্ড ঘিরেই কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। মেয়র শোভন চট্টোপাধ্যায় বাজেট পেশ করতে উঠতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। মেয়রের পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন বাম, কংগ্রেস ও বিজেপি কাউন্সিলররা। পাল্টা তৃণমূলের কাউন্সিলররাও আসরে নামলে দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়।
শনিবার দিন বাজেট পেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এই অধিবেশন কক্ষ। পুরসভার যে বাজেট অধিবেশন তার ওপর আজকে আলোচনা করার দিন, কিন্তু পুর কর্তৃপক্ষ তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা জানা যাচ্ছে চেয়ারপারসন যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এদিন সংবাদ মাধ্যমের কোনো ক্যামেরা এখানে থাকবে না, অর্থাৎ ভেতরে কি হচ্ছে তার তথ্য বাইরে যাবে না। স্বাভাবিকভাবে বিরোধীরা মনে করছে যে নারদকাণ্ডে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এবং তাদের বক্তব্য যাতে প্রকাশ্যে না আসে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাজেট নিয়ে আলোচনার শুরুতে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হলেও পরে মোবাইল নিষিদ্ধ করে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য নারদ আঁচে পুরসভা তপ্ত। এর জেরে এদিন পুরসভার মধ্যাহ্নভোজও বয়কট করে বামেরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের সামনে বামেদের যে বিক্ষোভ তাতে মাইক বাজানো হয়েছিল বলে অভিযোগ, এবং সেই অভিযোগে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি মামলা করেছেন। আমি জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি একেবারে স্পষ্ট প্রশ্ন করছেন মণিশঙ্কর বাবু যে ভারতবর্ষে কি এর থেকে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কেউ নেই? বারবার কেন সেই সিবিআই এর ওপর যে কোনো তদন্তের ভার ন্যস্ত করা হচ্ছে? এটা ঠিক যে সিবিআই এর হাতে কোনো জাদুদণ্ড আছে এবং তারা প্রতিটি তদন্তের সমাধান করতে পারে। সাকসেস রেট অত্যন্ত খারাপ, এটা ঠিক। তবু কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য সরকারের নিজস্ব তদন্তকারী সংস্থার হাত থেকে তদন্ত দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কোনো সংস্থার হাতে, সেটা কিন্তু রাজ্য সরকারের ওপরে একটা অপমানসূচক একটা ঘটনা বলেই মনে করা হয়। কারণ সারা দেশ দেখে আর আজকাল সারা পৃথিবী দেখে যে একটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারি তদন্ত দলের উপরে আস্থা রাখলেন না মহামান্য হাইকোর্ট, তারা তদন্তটা দিয়ে দিলেন সিবিআই এর হাতে। তবে এটা ঠিক যে সব ঘটনাতেই সিবিআই সফল হয় না, কিন্তু এই ঘটনাটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। এই ঘটনাটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। আমি বলছি দেবনারায়ণ দা, আমরা তো মাঝে মাঝেই মহামান্য কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা নিয়ে আসি এবং প্রতিটি মামলায় সাধারণ মানুষ চান যে রাজ্য সরকারের কোন সংস্থাকে দিয়ে যেন বার্নপুরের ঘটনা ওই একই দিন আরেকটা সিবিআই তদন্ত হয়েছে। প্রত্যেকে কিন্তু চান সিবিআই এর মতো একটা সংস্থা মানে তাদের দিয়ে নিরপেক্ষ তদন্ত হবে। জানতো ঠিকই, কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার তদন্ত করছিল, তাকে তো করতে দিত, তারপরে না হলে আমার প্রশ্নটা এই কাজটা কেন করলে না? তারপর রাজ্য সরকারকে আমি সবক শেখাবো, এই যে কি চিন্তা? না, আমি বলছি রাজ্য সরকারকে আমি সবক শেখাবো না, যেখানে না নয়, কলকাতা পুলিশ হুইসেল ব্লোয়ারকে সবক শেখানোর চেষ্টা করছিল। এই সবক শেখানো বলছেন ম্যাথুকে সবক শেখাবে না, এত ভালো একটা বিক্ষোভ রাজ্যকে দিই। যেখানে মির্জার মতো একজন পুলিশ অফিসার জড়িত, আগে রাজ্যকে দিই, আমি দেব মির্জা পয়সা দিচ্ছে মতো একজন জড়িত। আমি তো বলছি গভর্ন কন্ট্রোল এন্ড রেগুলেটেড বাই হাইকোর্ট, ঠিক আছে? এবার রাজ্য করো, তোমার তো আমি সন্তুষ্ট হলাম না। হবে না তো, যেখানে মির্জা এখনো পদে বসে আছে, তিনি একজন পুলিশ কর্মচারী, সেখানে তদন্ত করতে হবে। সরকারকে বলতে পারে, মির্জা রাজ্য সরকারকে বলতে পারে, তুমি আগে হবে না, হবে না তো কোনো হাইকোর্ট প্রভাবিত হবে। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা আপনি মির্জা পুলিশ মির্জাকে ভিখারি পাসওয়ানের জন্য সিবিআই তদন্তের দাবি কেরা করেছিল, কেন করেছিল? নন্দীগ্রামের সিবিআই তদন্তের দাবি কেন করা হয়েছিল? সিঙ্গুরের তাপসী মালিকের সিবিআই তদন্তের দাবি কেন করা হয়েছিল? তখন সবাই আমার একটা লাইন বলা আছে খালি, তখন সিবিআই হয়তো একটু নিরপেক্ষ ছিল, আমরা মনে করেছিল তখন ওয়া করেছিল সিবিআই বিমানবাবু এবং সূর্যবাবুর একটা ভালো বিক্ষোভ সমাবেশ দেখলাম। আমার এক লাইন খালি বলার আছে যে এটা আমাদের খুব সৌভাগ্য যে রাজনীতিতে এক্সপায়ারি ডেটটা নেই, সেই কারণেই তো এত বড় কথা যে 53% আয়ে মানে কোনো আইন বহির্ভূত মানে বেআইনি সোর্স ডিসক্লোজ করা যায় না, সেই থেকে প্রথম তারা জমা দিন এবং প্রথম প্রমাণ করুন। আরো 16 কোটি পার্টি উইথ দ্য ডিফারেন্স 16 কোটি ওনারা বলেন সিপিআইএম 16 কোটির কোনো ব্যাংকার দল, তা তাদের 53% অর্থের কোনো হিসাব দেওয়া যায় না। আজকে তো তারা যদি অন্য দলের অনুদান সম্পর্কে প্রশ্ন করেন বা অন্য কিছু নিয়ে আমরা পাল্টা এর প্রতিক্রিয়া নিঃসন্দেহে পরবর্তী কোনো অনুষ্ঠানে নেব। আমি আপনাদের এই মুহূর্তে যেটা দেখাবো সেটা হচ্ছে নারদকাণ্ডে আইন কি বলছে, এই যাবতীয় রাজনৈতিক বিতর্ক এবং আগামীকাল নিঃসন্দেহে এই পিটিশনের ওপর দুটো যেটা এখনো শিডিউল আছে, যখন শুনানি শুরু হবে সমস্ত খবর সবার আগে আমরা দেখাবো। কিন্তু নারদকাণ্ডে আইন কি বলছে ধারা অনুযায়ী দেখে নেব।
72 ঘন্টায় প্রাথমিক অনুসন্ধান শেষ করে মামলা রুজু করতে হবে। নারদকাণ্ডে হাইকোর্টের এই নির্দেশ পেয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে সিবিআই। কিন্তু আইন কি বলছে? আইনজীবী মহলের একাংশের মতে এক্ষেত্রে 1988 সালের দুর্নীতি দমন আইন অনুযায়ী পাবলিক সার্ভেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তদন্তকারী সংস্থা। কিন্তু এই পাবলিক সার্ভেন্ট কারা? আইন বলছে যে ব্যক্তিরা কোনো সরকারি পদে আসীন কিংবা সরকারি চাকুরে তারাই পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য হবেন। বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নারদকাণ্ডে যে স্টিং অপারেশনের ফুটেজ সামনে এসেছে তাতে একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদকে দেখা গিয়েছে। ক্যামেরাবন্দী হয়েছেন পুলিশ কর্তাও। আইনজীবীদের একাংশের বক্তব্য, প্রয়োজনে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারা অনুযায়ী বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা রুজু করা যেতে পারে। দোষ প্রমাণ হলে কি কি সাজা হতে পারে সেই সম্পর্কেও এই আইনের 11 নম্বর ধারায় বিশদে বলা হয়েছে। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ন্যূনতম 6 মাস কারাদণ্ড অর্থাৎ ইমপ্রিজনমেন্ট বা ম্যাক্সিমাম 5 ইয়ার্স, এটা তো সেকশন 11-এ দেওয়াই আছে। কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় ম্যাথু স্যামুয়েল দাবি করেছেন অনেক পরিশ্রম করে স্টিং অপারেশন করেছিলেন তিনি, তাই সেটা দেখাতে না পারা মানে সাংবাদিক ও মানুষ হিসেবে এটা তাঁর ব্যর্থতা। সেই কারণেই ছোট একটি ওয়েবসাইটের মাধ্যমে ওই ফুটেজ প্রকাশ করেছিলেন। যদিও আইনজীবী মহলের একাংশের মতে দুর্নীতি দমন আইনের 12 নম্বর ধারা অনুযায়ী ম্যাথুও এই মামলার আওতায় আসতে পারেন। অ্যাকর্ডিং টু দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, ম্যাথু স্যামুয়েল, এটা যদি প্রমাণিত হয় যে ম্যাথু স্যামুয়েল পাবলিক সার্ভেন্টকে অ্যাবেট করেছে বা ইনস্টিগেট করেছে টু অ্যাকসেপ্ট দ্য মানি, সেক্ষেত্রে ম্যাথু স্যামুয়েলও অবশ্যই এই দোষে সমানভাবেই দোষী হচ্ছেন। যদিও এ নিয়ে ভিন্নমত পোষণ করেছে আইনজীবী মহলের একাংশ। এই প্রসঙ্গে প্রয়াত বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষণের ঘুষকাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন তারা। বঙ্গারু লক্ষণের কেসে যখন হয়েছিল, এই ম্যাথু স্যামুয়েলই তার মধ্যে একজন ছিলেন। সেখানে কিন্তু কোর্ট বলেছে দে আর দ্য হুইসেল ব্লোয়ার অফ দ্য সোসাইটি, সেটা সমাজের বৃহত্তর স্বার্থে করেছে। সেক্ষেত্রে সে হচ্ছে হুইসেল ব্লোয়ার অফ দ্য সোসাইটি, সেটা দেখতে হবে। এই পরিস্থিতিতে নারদকাণ্ডের তদন্ত কোন পথে এগোয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। Powered by Oshia Herbals, Phytogen Hair Oil and Vitalizer. Gain hair naturally. সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি নিউ টাউন, ডুপ্লেক্স ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000-এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।